আজ রাতটা বেশ অদ্ভুত। আকাশ যেন তার সমস্ত অভিমান ঢেলে দিচ্ছে কাঞ্চনপুর গ্রামের ওপর। কেশবদের বাড়ির বারান্দায় বসে আছে তিন বন্ধু, কেশব, সৌরভ আর বিমল। তাদের পাশে টিম টিম করে জ্বলছে একটা লণ্ঠন। আরে কেশব, সেই তখন থেকে চুপ করে বসে আছিস? আমরা এতক্ষণ ধরে এখানে বকবক করছি, তোর কি কানে কিছুই যাচ্ছে না নাকি? হ্যাঁ রে, তোর কি হয়েছে বলতো? কদিন ধরেই দেখছি তুই কেমন যেন অন্য জগতে থাকিস। শরীর ঠিক আছে তো? কেশব শূন্য দৃষ্টিতে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছে। বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে তার মুখ, কিন্তু কেশবের কোনো ভ্রুক্ষেপ নেই। কই, কিছু না তো, এমনি। সৌরভ আর বিমল একে অপরের দিকে তাকালো। কেশবের এই পরিবর্তনটা বেশ কিছুদিন ধরেই চোখে পড়ছে তাদের। যে ছেলেটা সারাদিন হই হুল্লোড় করে গ্রাম মাতিয়ে রাখত, আজ যেন নিজের ছায়া হয়ে গিয়েছে সে। বিশেষ করে 1 মাস আগে মিনতি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই কেশবের এই অবস্থা। সবাই জানে মিনতির সাথে কেশবের সম্পর্কটা ছিল ভালোবাসার সম্পর্ক। পুকুরে পা পিছলে ডুবে গিয়েছে মিনতি, কিন্তু দেহটা পাওয়া যায়নি। সেই থেকেই এমন পাথর হয়ে গিয়েছে কেশব। দেখলি, ওর কিছু একটা হয়েছে। মিনতির জন্য বোধহয় খুব কষ্ট পাচ্ছে। কষ্ট তো পাবে, কিন্তু কেন যেন মনে হচ্ছে শুধু কষ্ট নয়, অন্য কোনো একটা ব্যাপার আছে। এই, ওর চোখে কোনো ভয় দেখতে পাস না? মনে হয় যেন সারাক্ষণ কোনো একটা জিনিস ওকে তাড়া করে বেড়াচ্ছে। হঠাৎ নড়ে চড়ে বসলো কেশব। তার চোখ দুটোয় কেমন যেন আতঙ্কের ছাপ। তোরা কি কোনো শব্দ শুনতে পাচ্ছিস? সৌরভ আর বিমল কান খাড়া করল। বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কই, কিসের শব্দ? না, বৃষ্টির আওয়াজ ছাড়া তো কিছুই নেই। কান্নার শব্দ। হ্যাঁ, একটা মেয়ে কাঁদছে, ঠিক যেন। কথাটা শেষ করতে পারলো না কেশব। মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল ওর। এমনভাবে বাইরের অন্ধকারে তাকিয়ে রইল যেন সেখানে ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে সে। তার এই আচরণে সৌরভ আর বিমলের গা ছমছম করে উঠল। গ্রামের রাস্তা ধরে বাজার থেকে ফিরছে আদিত্য। সন্ধ্যা নামতেই শুরু হলো বৃষ্টি। ছাতাও আনেনি যে কোনো মতে গা বাঁচিয়ে বাড়ি পৌঁছবে। হতচ্ছাড়া বৃষ্টিটা আসার আর সময় পেল না। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত পিএসজি ও সিরিয়ে এখানে সহযোগী। আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ চলছে, এটাই দুর্দান্ত সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট, ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি সরাসরি দেখতে পারেন ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারেন, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও রয়েছে চিকেন রোড ও ক্র্যাশ সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 টাকা দিয়েই এখানে খেলা শুরু করতে পারেন। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা রাত 7 ব্যবহার করলে প্রথমবার জমাতে পারবে 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন, পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? আমার কমেন্ট থেকে অথবা গুগলে 1xBet সন্ধান করে আমার প্রচার সংখ্যা রাত 7 ব্যবহার করে জয়েন করুন ও পুরস্কার পান। বৃষ্টির জলে পিচ্ছিল হয়ে গিয়েছে কাঁচা মাটির রাস্তা। চারিদিকে ব্যাঙের ডাক আর একটানা বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। গ্রামের এই রাস্তাটা এমনিতেই নির্জন, তার উপর এমন দুর্যোগের সময় একেবারে জনশূন্য। কিন্তু আদিত্যের মনে হচ্ছে এই রাস্তায় সে একা নয়, কেউ যেন নিঃশব্দে তাকে অনুসরণ করছে। কিন্তু চারপাশে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আচমকাই বেড়ে গেল বৃষ্টির বেগ। আদিত্য দৌড়ে আশ্রয় নিল রাস্তার পাশে একটা গাছের নিচে। ঘন পাতার কারণে সেখানে বৃষ্টির ফোঁটা কিছুটা কম পড়ছে।
হাঁপাতে হাঁপাতে সে যখন একটু সুস্থির হলো, তখনই তার চোখে পড়ল দৃশ্যটা। ওর পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারে প্রথমে ভালো করে বোঝা যায়নি, কিন্তু একবার বিদ্যুৎ চমকাতেই যা দেখা গেল তাতেই ভয়ানক চমকে উঠল আদিত্য। লাল বেনারসি আর গয়নায় মোড়া এক নববধূ, কিন্তু তার চোখ দুটো টকটকে লাল। আতঙ্কে চিৎকার বেরিয়ে এলো আদিত্যের গলা দিয়ে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দিল আদিত্য। এক দৌড়ে চলে এলো বাজারের চায়ের দোকানে। বাজারের মোড়ে এই একটা মাত্র চায়ের দোকান। ভাগ্য ভালো সেটা খোলা ছিল। লণ্ঠনের আলোয় সেখানে বসে আড্ডা দিচ্ছে সৌরভ আর বিমল। কেশবের বাড়িতে যাওয়ার কথা ভাবছিল ওরা, উঠে যেত একটু পরেই। এমন সময় সেখানে হাজির হলো আদিত্য। কিরে আদিত্য, আরে কি হলো, তুই এইভাবে দৌড়ে এলি কেন? তোর চোখ মুখ এমন কেন? এই কি হয়েছে? আদিত্য এখনো নিজেকে সামলে নিতে পারেনি। তার মুখ দিয়ে কথা বের হতে চাইছে না। কি হয়েছে বল না। তোকে দেখে মনে হচ্ছে ভূত দেখেছিস। সারা গা জলে ভিজে, এ কি অবস্থা তোর? একটু পরেই আদিত্য কিছুটা ধাতস্থ হলো। তখনও ভয়ে শিরশির করছে ওর শরীর। ভূত, হ্যাঁ, ভূতই দেখেছি বটে। ভয়ঙ্কর কিছু দেখেছি আমি। ভূত, ভূত। ধপ করে দোকানের বেঞ্চে বসে পড়ল আদিত্য। ওর কথা শুনে ইতিমধ্যেই হতবাক হয়ে গিয়েছে সৌরভ আর বিমল। এরপর আদিত্য যখন গাছের নিচের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা খুলে বলল, তখন আর বিস্ময়ের সীমা রইল না ওদের দুজনের কাছে। হেই, এই তুই কি ঠিক দেখেছিস? আবার বলতো, ঠিক নববধূর সাজে? হ্যাঁ রে, ওই লাল বেনারসি গয়না যা যা পরে বিয়ের সময় একদম ওই সাজে। কিন্তু কিন্তু মুখটা, ওই মুখ আমি জীবনেও ভুলতে পারবো না। হঠাৎ সৌরভের দিকে তাকালো বিমল। ওর মুখটাও ফ্যাকাশে হয়ে গিয়েছে। সৌরভ, মনে আছে গত সপ্তাহে পুকুর পাড় দিয়ে ফেরার সময় আমারও তো। তবে এত কাছ থেকে দেখিনি। মনে হচ্ছিল যেন লাল শাড়ি পরে কেউ একজন দূরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে মিলিয়ে গিয়েছিল, তবে আমরা অতটা পাত্তা দিইনি। তোরাও দেখেছিস? তার মানে আমি ভুল দেখিনি। কিন্তু কিন্তু কে ওটা? আমাদের গ্রামে তো এমন কিছু হওয়ার কথা নয়। দীর্ঘশ্বাস ফেলল সৌরভ। কেশবের অদ্ভুত আচরণ, তাদের ওই নববধূকে দেখা, আর আজ আদিত্যর এই একই অভিজ্ঞতা, সবকিছুর মধ্যে হয়তো কোনো যোগসূত্র রয়েছে। আদিত্য, সমস্যাটা আরো জটিল। কেশবের কিছু একটা হয়েছে, ও আর স্বাভাবিক নেই। মিনতি মারা যাওয়ার পর থেকে কেশব এমনটা করছে। গত রাতেও ওর বাড়িতে গিয়েছিলাম। ও বলছিল কার জন্য একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছে। ওদিকে মিনতির ভাগ্য দেখ, বিয়ের দিনই মরল মেয়েটা। কেশবকে বিয়ে করবে বলে কত শখ ছিল ওর। সব সময় লাল শাড়ির কথা বলতো। কি বললি তুই? বিমলের কথাটা শোনা মাত্রই চমকে উঠল সৌরভ আর আদিত্য। তাহলে কি ওই নারী মূর্তি মিনতি? কিন্তু মিনতি তো পুকুরে ডুবে মারা গিয়েছে। ওর আত্মা কেন এমন ভয়ঙ্কর রূপে ফিরে আসবে? আরও একটা বড় প্রশ্ন হচ্ছে, যদি ওটা মিনতিরই আত্মা হয়, তাহলে কেশব এত ভয় পাচ্ছে কেন? আমার ধারণা কেশবও ওকে দেখেছে, কিন্তু যে ভালোবাসার মানুষের জন্য এত কাতর, সে কেনই বা তাকে দেখে ভয় পাবে? সৌরভের মনে হলো
হয়তো কোনো রহস্য রয়েছে যা তাদের সবার অগোচরে রয়ে গিয়েছে। কিন্তু কেশব আর মিনতিকে নিয়ে কি এমন রহস্য থাকতে পারে তা সে কোনোভাবেই বুঝে উঠতে পারল না। পুকুর পাড়ে এসেছে কেশব, আর তার সামনেই নববধূর সাজে দাঁড়িয়ে আছে মিনতি। অথচ এই পুকুরেই হারিয়ে গিয়েছিল সে। আকাশে মেঘ নেই, চাঁদের আলোয় সবই আলোকিত। মিনতির মুখে এক মায়াবী হাসি। সেই হাসি দেখে মোচড় দিয়ে উঠল কেশবের বুকের ভেতরটা। অনেক দিন পর দেখা হলো, তাই না কেশব? মিনতি, তুমি তুমি ফিরে এসেছো? আমি তো কোথাও যাইনি, তোমার আশেপাশেই আছি। আমার জন্য কি তোমার কষ্ট হয় না কেশব? হ্যাঁ, হয়তো হয়। তোমার জন্য আমার দম বন্ধ হয়ে আসে। তাই তাহলে চলে এসো আমার কাছে। এই পুকুরের জলে আমাদের নতুন সংসার হবে। এখানে কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, শুধু তুমি আর আমি থাকবো। ঝাঁপ দাও, ঝাঁপ দাও কেশব, আমার কাছে চলে এসো। আতঙ্কে যেন এক জায়গায় দাঁড়িয়ে জমে গেল কেশব। নড়ার কোনো শক্তি পেল না। ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল কেশবের। দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে। হৃৎপিণ্ডটা এমনভাবে ধড়ফড় করছে যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। বাইরে তখনও ঝিমঝিম বৃষ্টি। ও, ওটা তার মানে স্বপ্ন ছিল? দুঃস্বপ্ন। কেশব বুঝতে পারল স্বপ্ন হলেও এটা সাধারণ কোনো স্বপ্ন নয়। মিনতি তাকে সত্যিই ডাকছে। পরদিন সকালে বৃষ্টি থেমে গেলেও আকাশ মেঘলা। কেশবের চেহারা আরো ভেঙে গিয়েছে। সে আর সহ্য করতে না পেরে ছুটল হরিকাকার বাড়িতে। হরিকাকা গ্রামে সবার প্রিয়। বয়স হয়েছে বটে, কিন্তু বেশ জ্ঞানী মানুষ। সবাই বলে হরিকাকার নাকি অশুভ শক্তিকে চেনার ক্ষমতা আছে। তিনি তখন বারান্দায় বসে আছেন। কেশবকে হন্ততন্ত হয়ে ছুটে আসতে দেখে কিছুটা অবাক হলেন তিনি। কি রে কেশব, এত সকালে এলি যে? তোর চেহারা এমন শুকনো কেন? কাকা, আমি খুব বিপদে পড়েছি, আমাকে বাঁচান। কি হয়েছে খুলে বল, ভয় পাওয়ার কিছু নেই। কেশব অবশ্য সবকিছু খুলে বলতে পারল না। সবটা বলার মতো সাহস ওর নেই। কদিন ধরে একটা দুঃস্বপ্ন দেখছি কাকা। আমার মনে হচ্ছে কোনো অশুভ আত্মা আমাকে বিরক্ত করছে। মিনতির নামটা কেশব একবারের জন্য উচ্চারণ করল না। ওর মনে ভয়, যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে আর কেউ ওকে বাঁচাবে না। হরিকাকা কিছুক্ষণ কেশবের মুখের দিকে তাকিয়ে রইলেন। তাঁর অভিজ্ঞ চোখ দিয়ে হয়তো অনেক কিছুই আঁচ করতে পারছিলেন তিনি। তোর কথা শুনে তো ভালো মনে হচ্ছে না। হয়তো সত্যি অশুভ কিছু ছায়া পড়েছে তোর ওপর। আমি আজ রাতে তোর বাড়িতে যাব, দেখি কি করা যায়। তবে একটা কথা মনে রাখিস কেশব, সত্য কখনো চাপা থাকে না। পাপ করলে তার ফল কিন্তু ভুগতেই হয়। হরিকাকার শেষ কথাটা তীরের মতো এসে বিঁধল কেশবের বুকে। তিনি হঠাৎ কেন এমন কথা বললেন তা কোনোভাবেই বুঝে উঠতে পারল না কেশব। সেদিন রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন হরিকাকা। বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টির দাপট। মাত্র বিছানায় বসেছেন তিনি, এমন সময় হঠাৎ করে তার সামনে হাজির হলো এক নারী মূর্তি।
তাও আবার নববধূর সাজে দাঁড়িয়ে। ওটা আর কেউ নয়, মিনতি। হরিকাকা প্রথমে চমকে উঠলেন বটে, কিন্তু ভয় পেলেন না। গ্রামের অনেকের ইশারা ইঙ্গিতে তিনি বেশ বুঝতে পারছিলেন গ্রামে কোনো এক আত্মা নববধূর সাজে ঘুরে বেড়াচ্ছে, আর সেটা মিনতি হওয়ার সম্ভাবনাই বেশি। তবুও তিনি না জানার ভান করলেন। কে তুমি মা? কি চাও আমার কাছে? কাকা, কাকা আমি মিনতি, কাঞ্চনপুর গ্রামের অভাগী মিনতি। আপনি যাকে বাঁচাতে যাচ্ছেন সেই কেশবই আমার হত্যাকারী। এবার সত্যি স্তম্ভিত হয়ে গেলেন হরিকাকা। এমন কথা শুনতে তিনি প্রস্তুত ছিলেন না। কেশব? কিন্তু সে তো তোমাকে ভালোবাসতো। ভালোবাসা? ওটা ভালোবাসা ছিল না, ওটা ছিল অভিনয়। ও আমাকে নয়, অন্য মেয়েকে ভালোবাসত। আমি ওদের সম্পর্কের কথা জেনে ফেলেছিলাম, তাই বিয়ের দিন ও আমাকে ওই পুকুর পাড়ে ডেকে নিয়ে যায়। আমি ভেবেছিলাম ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে, কিন্তু কেশব আমাকে ধাক্কা দিয়ে পুকুরের জলে ফেলে দিল। আমি আমি কতবার মাজার জন্য আকুতি করেছিলাম, কিন্তু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমার মৃত্যু। কথাগুলো শুনে শরীর শিউরে উঠল হরিকাকা। কেশব এত বড় বিশ্বাসঘাতক হতে পারে তা তিনি কখনো কল্পনাই করতে পারেননি। আপনি ওকে বাঁচাবেন না কাকা, আপনি ওকে বাঁচাবেন না। ও ও শাস্তি পাওয়ার যোগ্য। আমি শুধু আমার ভালোবাসার দাম চেয়েছি, আর কেশব আমাকে মৃত্যু উপহার দিয়েছে। আমি ওর জীবন নিয়ে ছাড়ব। আপনি এর মধ্যে আসবেন না, আপনি এর মধ্যে আসবেন না কাকা। কথাগুলো শেষ করে মিনতির অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। হরিকাকা স্তব্ধ হয়ে বসে রইলেন। তিনি বুঝতে পারলেন তাদের দুজনের মধ্যে হস্তক্ষেপ করবার অধিকার তার নেই। কেশবের বাড়িতে আজ রাতে কেউই নেই। বাবা মা এক আত্মীয়ের বাড়ি গিয়েছে। ঝড়ের রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। খাটের ওপর জড়সড় হয়ে বসে আছে কেশব। তার কেন যেন মনে হচ্ছে আজ রাতই তার শেষ রাত। হঠাৎ কারো উপস্থিতি অনুভব করলো সে। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু একটা ফিসফিসানি ভেসে এলো তার কানে। কেশব, কেশব, দরজা খোলো, আমি এসেছি। গলার স্বরটা মিনতির, কিন্তু কণ্ঠটা ভয়ানক শীতল। কেশব ভয়ে জড়সড় হয়ে গেল আরো। চলে যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও মিনতি। ঘরের ভেতরের তাপমাত্রা কমে গেল যেন হঠাৎ করে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেশবের। সে দেখল ঘরের ভেতরে ওর সামনে হাজির হয়েছে মিনতি। তার গায়ে এখনো নববধূর সাজ, চোখে হিম শীতল দৃষ্টি। কি ভয় লাগছে? এত ভয় কেন আমাকে? আমি তো শুধু আমার অধিকার নিতে এসেছি। তুমি তো আমাকে কথা দিয়েছিলে একসাথে বাঁচবো, একসাথে মরবো। কথা রাখবে না? কি হলো, কথা রাখবে না কেশব? পালানোর চেষ্টা করলো কেশব, কিন্তু ওর দুটো পা যেন সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। মিনতি এগিয়ে এলো ওর দিকে, ঠান্ডা হাত দিয়ে চেপে ধরলো কেশবের গলা। অন্ধকার হয়ে গেল কেশবের চোখের সামনে সবকিছু।
মিনতিদের বাড়িতে তখনও শোকের ছায়া। 1 মাস হয়ে গেলেও মেয়ে হারানোর কষ্ট একটুকুও কমেনি। মিনতির মা প্রায়ই মেয়েটার কথা ভেবে মন মরা হয়ে থাকেন। বাবার 2 চোখেও থাকে শূন্য দৃষ্টি। আজও বিশ্বাস হয় না গো যে আমাদের মিনতি আর নেই। মেয়েটা কত স্বপ্ন দেখত, কেশবকে বিয়ে করে নতুন সংসার পাতবে। কত শখ করে লাল বেনারসিটা কিনেছিল। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, এখন আর এসব ভেবে কি হবে? মেয়েটার কপালে হয়তো এইটুকুই লেখা ছিল। কিন্তু কিন্তু আমার মন যে মানে না গো। আমার আমার মেয়েটা কিছুতেই পা পিছলে জলে ডুবে মরতে পারে না। ও তো বরাবরই জলে ভয় পেত। ও ও পুকুরের অত কাছে যেতই না। নিশ্চয়ই নিশ্চয়ই অন্য কিছু হয়েছে জানো। মেয়ের শোকে অসহায় হয়ে বিলাপ করছে দুজন, কিন্তু তারা জানে না তাদের মেয়ের আত্মা তার হত্যার প্রতিশোধ নিয়েছে ইতিমধ্যেই। কিন্তু আসল সত্যিটা তখনও পর্দার আড়ালে। ভর দুপুরবেলা মিনতিদের বাড়ির উঠানে এসে দাঁড়ালো একটি মেয়ে। ইতস্তত ভঙ্গিতে ডাকতে শুরু করলো মিনতির মা বাবাকে। মাসিমা, মেসোমশাই। পরিচিত কণ্ঠটা শুনতেই বাইরে বেরিয়ে এলেন মিনতির বাবা মা দুজনেই। কেননা মেয়েটা মিনতির সবচেয়ে কাছের বান্ধবী মল্লিকা। মিনতি নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল সে। আজ হঠাৎ তাকে দেখে অবাক হলেন মিনতির বাবা মা। হে কি মল্লিকা, তুই এতদিন কোথায় ছিলি? আমি সব জানি মাসিমা। আমি জানি মিনতির সাথে কি হয়েছিল। মল্লিকার কথা শুনে চমকে উঠল দুজনেই। কেশব মারা গিয়েছে? আপনারা শুনেছেন? কি বলছিস? কি হয়েছিল কেশবের? কেশব ওর ঘরে মরে পড়েছিল। কিভাবে কি হয়েছে তা কেউ জানে না। আরে ছেলেটা আমার মিনতির শোকে শেষ হয়ে গেল। না, ওটা শোক নয়, ওটা পাপের শাস্তি। মিনতির আত্মা ওকে শাস্তি দিয়েছে। চমকে উঠল মিনতির বাবা মা। মল্লিকার কথা কিছুই বুঝতে পারছে না তারা। মল্লিকা এবার ধীরে ধীরে সেই ভয়ঙ্কর সত্যিটা প্রকাশ করলো ওদের সামনে। দোষটা আমারও ছিল মাসিমা। কেশব আমাকে ভালোবেসে ফেলেছিল। ও মিনতিকে ব্যবহার করেছিল শুধু। আমি প্রথমে বুঝতে পারিনি। যেদিন বুঝতে পারলাম সেদিন আমি কেশবকে বললাম এসব যেন ভুলেও চিন্তা না করে। মিনতিকে ঠকিয়ে আমি সুখী হতে পারবো না। কিন্তু কেশব আমার কোনো কথা শোনেনি। ও আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। এসব তুই কি বলছিস মল্লিকা? হ্যাঁ, এটাই সত্যি মেসোমশাই। মিনতি যেদিনকারে মারা গেল সেই দিনকারে আমি ওদের দুজনকে পুকুর পাড়ে কথা বলতে দেখেছিলাম। আমি সব শুনেছি, সব দেখেছি। কেশবই মিনতিকে জলে ফেলে দিয়েছিল। আমি চিৎকার করতে পারিনি। আমি ভয় গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আর থাকতে পারলাম না। অপরাধ বোধটা আমাকে প্রতি মুহূর্তে মেরে ফেলছে। কথাগুলো শুনে যেন পাথর হয়ে গেল মিনতির বাবা মা। তাদের পায়ের তলার মাটি সরে গেল। যে ছেলেকে তারা নিজেদের ছেলের মতো ভালোবাসতেন সেই তাদের মেয়ের হত্যাকারী। আমায় ক্ষমা করে দিন। আমি ভয় কিছু বলতে পারিনি। আমি যদি সেদিন সাহস করে এগিয়ে যেতাম
তাহলে হয়তো মিনতি বেঁচে যেত। ক্ষমা, ক্ষমার আমি কি করব মা? আমার যে যাওয়ার সে তো চলে গিয়েছে। মিনতির আত্মা হয়তো আজ শান্তি পেয়েছে, আজ হয়তো শান্তি পেয়েছে। মিনতির মায়ের চোখে জল নেই। হঠাৎ করে শান্ত হয়ে গিয়েছেন তিনি। বাবাও যেন চুপচাপ রইলেন। তাদের মেয়েটা আর ফিরে আসবে না। তবে নিজের অপমানের শাস্তি সে দিয়ে গিয়েছে, এটাই সান্ত্বনা হয়ে রইল তাদের জন্য।